হ্যালো ফ্রেন্ডস। সো বেশ কিছুদিন ধরে চিন্তা করার পরে অবশেষে আমি সাহস সঞ্চয় করতে পারলাম ক্যামেরার সামনে বসার জন্য। বিকজ আমি বেসিক্যালি একজন ভালো স্পিকার না, আমার পাবলিক স্পিকিং অথবা ক্যামেরার সামনে স্পিকিং করার যথেষ্ট এক্সপিরিয়েন্স নেই। তারপর অনেক দিন ধরে আমি ভাবছিলাম যে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন, এতে যদি কারো কোনোটা কিছু উপকার হয়। বিকজ ইন মাই জার্নি অ্যালং দ্য ওয়ে আমার অনেক প্রবলেম ফেস করা লেগেছিল, যেটা আমি চাই না যে সকলে ফেস করুক, কিংবা যতটা সম্ভব কমানো যেতে পারে এই হার্ডলসগুলো আপনাদের জন্য। সো সেজন্যই আমার এই উদ্যোগটা। সো এই যে ভিডিও যে আমি একটা সিরিজ শুরু করতে যাচ্ছি, সেই সিরিজগুলোতে আমি ক্রমান্বয়ে কথা বলবো যে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রসেসটা কি। ইউজুয়ালি ফুল প্রসেস, লাইক আপনি যখন ব্যাচেলরে থাকবেন কিংবা তারও আগে থেকে যখন আপনি ডিসাইড করবেন যে আপনি বিদেশে উচ্চশিক্ষার জন্য আসতে চান, সো প্রসেসটা কেমন হবে, কেমন মাইন্ডসেট আপনাকে থাকতে হবে, আদৌ উচ্চশিক্ষা আপনার জন্য কি না, এটা একটা বিগ কোশ্চেন। কিভাবে করবেন, কখন করবেন এবং কাকে জিজ্ঞাসা করবেন। সো এইসব বিষয়গুলোতে কীভাবে করতে হবে, এই বিষয়গুলোতে আমি বেশ কিছু ভিডিও আপলোড করার প্ল্যান করছি, যেগুলো আমি চেষ্টা করব ছোট ছোট করে আপনার সামনে প্রকাশ করার, যেন সকলের জন্য ইজি হয় এবং এবং সহজে বোধগম্য হয় সবার জন্য। বিকজ টু মাচ ইনফরমেশন যদি আমি আপনাদেরকে ফিড করি, সবার জন্য হয়তো বা সেটা সুইটেবল নাও হতে পারে। সো ইনিশিয়ালি আমি চাই যে আমার সম্পর্কে কিছুটা বলে রাখি আপনাদের। আমি একজন পিএইচডি রিসার্চার, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, সিডনি, অস্ট্রেলিয়াতে। সো আমার গবেষণা হচ্ছে বেসিক্যালি অর্গানিক কেমিস্ট্রি নিয়ে। স্কুল অফ কেমিস্ট্রিতে আমি আছি। সো এইখানে আসার জন্য আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটাই আমি বেসিক্যালি শেয়ার করব। আমার জার্নিটা বেশ লম্বা। সো বেসিক্যালি প্রথম প্রশ্ন হচ্ছে, যেটা আপনাদের সকলেরই নিজেকে করা উচিত, যে হায়ার স্টাডি এটা আমার জন্য কি না। সো প্রথমে এই প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা যখন আপনি অ্যান্সার খুঁজে পাবেন, তখন আপনার গোল এবং ডেডিকেশন সেইভাবে সেট করতে হবে এবং টাইমলাইন সেভাবে সেট করতে হবে। সো কাদের জন্য উচ্চশিক্ষা? তো সবাই সব কিছু করবে না, সেই কারণেই উচ্চশিক্ষা তাদের জন্য যারা বেসিক্যালি ভবিষ্যতে কোনো না কোনোভাবে গবেষণার সাথে সংযুক্ত হতে চায়। যেমন আপনি আইদার একাডেমিয়ায় যেতে পারেন, রিসার্চ করতে পারেন, ফুল টাইম রিসার্চার হতে পারেন, একাডেমিক টিচিংয়ে যেতে পারেন, টিচিং প্লাস রিসার্চে থাকতে পারেন, আপনি ইন্ডাস্ট্রিতে যেতে পারেন, রিসার্চ বেড ইন্ডাস্ট্রির কথা বলছি, সেটা করতে পারেন। সো এই যে ধরনের গবেষণা চারপাশ দিয়ে যে প্রফেশনগুলো থাকে, এই প্রফেশনগুলোর জন্য আপনাকে উচ্চশিক্ষার দিকে যাওয়ার সাধারণত প্রয়োজন পড়ে। তাছাড়া অনেকের স্বপ্ন থাকে, সেটা আলাদা ব্যাপার। তবে এই গবেষণা কেন্দ্রিক ক্যারিয়ারের ক্ষেত্রে জন্য আপনাদের রিসার্চ করাটা প্রয়োজন। যদি আপনার এমন ইচ্ছা না থাকে যে আপনি গবেষণার সাথে থাকবেন, লাইফ লং গবেষণা সবাই করতে চাইবেন না, এটাই স্বাভাবিক। সো এরকম যদি আপনার প্ল্যান না থাকে, তবে আপনাদেরকে অনেক ক্ষেত্রেই ব্যাচেলরের পরে কিংবা অনেক ক্ষেত্রে ব্যাচেলরের আগেই আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারিয়ার ফিল্ডের দিকে চলে যাবেন, এটাই স্বাভাবিক। সো আমি যেহেতু ওই ফিল্ডগুলোতে যাইনি, সেই জন্য আমার জন্য এটা মুশকিল ওই বিষয়ে কথা বলা। সো রিসার্চের ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে, প্রথমে যদি আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে ডু আই ওয়ান্ট টু ডু ইট, যে রিসার্চ আমি করবো কি না। যদি আনসারটা হয় হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, যে সেই যে পরিমাণ ইফোর্টটা আমাকে রিসার্চের পেছনে দিতে হবে, সেটা আমি দিতে পারবো কি না। এইটা ইম্পর্ট্যান্ট, কারণ রিসার্চ ফিল্ডে যাওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে যে বিশাল একটা সময় দিতে হবে সেটা না, শুধু কারণ ব্যাচেলারের পরে 4 বছর 3 বছর 4 বছর ব্যাচেলারের পরে আপনি যে আরও ফার্দার 2 ইয়ার্স আর 3-4 ইয়ার্স এক্সট্রা দিবেন, সেটা তো সময় আপনাকে দিতেই হবে। প্লাস এই সময়টা বেশ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের জন্য ব্যয় করতে হয় আপনাকে।
যে রিসার্চটা আসলে মেন্টালিও অনেকটা প্রেশার ক্রিয়েট করে মানুষকে, অনেক প্রেশার ক্রিয়েট করে, এবং জার্নিটা নট ইজি অ্যাট অল। মোস্ট প্রবাবলি আপনাদের জীবনের সবচেয়ে ক্রিটিক্যাল সময়গুলোর মধ্যে একটা হবে। সো আপনি 2 years to 4 years আপনি এটা করতে চান কি না, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ সম্পূর্ণ নিজের উপর নিজের ডিসিশনে করা, এটা করার মতো করতে আপনি চান কিনা সেটা বড় কোশ্চেন। মানসিকতা রাখাটাও ইম্পর্টেন্ট, কারণ মোটিভেশন ধরে রাখাটা খুবই কঠিন এত লম্বা জার্নিতে। সো যদি আপনার সারাউন্ডিং পিপল ভালো হয়, অনেক সাপোর্টিভ হয়, সেক্ষেত্রে বিষয়টা তুলনামূলক ইজি হতে পারে, স্টিল ভেরি ডিফিকাল্ট। যদি তার সাপোর্টিভ না হয় তাহলে এটা মাচ মোর ডিফিকাল্ট হবে। সো সাপোজ আপনি খুবই মোটিভেটেড, আপনি রিসার্চে আসবেন, ডিসাইড করে ফেললেন, সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে কখন ডিসাইড করা উচিত যে আমি রিসার্চে আসতে চাই। সেক্ষেত্রে একটা সবচেয়ে আইডিয়াল সময় হচ্ছে আপনি যখন ব্যাচেলরে থাকবেন, তখনই ডিসিশন নিয়ে যে আমি রিসার্চের দিকে যেতে চাই, যদি সম্ভব হয়। যদি সেক্ষেত্রে আপনি যদি ডিসিশন নিয়ে ফেলেন তাহলে সবচেয়ে ভালো হয়, আপনি ব্যাচেলরে থাকতেই আপনি ডিসিশন নিয়ে নিতে পারবেন এবং সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারবেন। যদি সম্ভব না হয়, আপনি ডিসিশন চেঞ্জ করেন ভবিষ্যতে ব্যাচেলরের পরে, সেক্ষেত্রেও সুযোগ থেকে যায়। সে বিষয় নিয়ে ভবিষ্যতে আমরা আরও কথা বলতে পারবো, কারণ ইটস নেভার টু লেট। সো সেক্ষেত্রে যদি আপনি ডিসিশন নিয়ে ফেলেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বেশ কিছু কর্মকাণ্ড থাকে যেগুলো আপনাকে করতে হবে। সো যদি আপনি ডিসিশন নিয়ে ফেলেন যে আপনি উচ্চশিক্ষাতে আসবেন এবং বিদেশেই আসবেন, সেক্ষেত্রে নেক্সট কোশ্চেন কি, যে কী কী রিকোয়ারমেন্টস আমাকে ফিল আপ করতে হবে, ফুলফিল করতে হবে। সেক্ষেত্রে প্রথমটাই থাকে শিক্ষাগত যোগ্যতা। কোন কোন ধরনের শিক্ষাগত যোগ্যতা আপনাকে অ্যাকোয়ার করতে হবে অ্যালং দ্য ওয়ে টু অ্যাপ্লাই ফর এ হায়ার ডিগ্রি ইন অ্যাব্রড। তো সেক্ষেত্রে প্রথমতই আপনাকে অবশ্যই ব্যাচেলর থাকতে হবে। ব্যাচেলর উইথ অনার্স, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সো অনেকেই আমরা পার্থক্যটা জানি না যে ব্যাচেলর উইথ অনার্স কি। ব্যাচেলর উইথ অনার্স হচ্ছে ইন শর্ট টার্ম আপনাকে ব্যাচেলরের 3 ইয়ার্সের পরে অ্যারাউন্ড 1 year আপনার রিসার্চ কম্পোনেন্ট থাকতে হবে, ডেডিকেটেড রিসার্চ, সেটাকে অনার্স, ব্যাচেলর উইথ অনার্স বলে। সো এটা আমরা অনেকেই জানি না, ইনফ্যাক্ট আমিও অতটা ক্লিয়ার ছিলাম না যখন ব্যাচেলরে ছিলাম। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাচেলর রিসার্চগুলো আসলে সেরকম হয় বলে আমার মনে হয় না, হলেও খুব একটা বেশি হয় না। কোনো রকম একটা রিসার্চ কম্পোনেন্ট দিয়ে হয়তো বা আমরা থিসিস কিংবা কোনো একটা প্রেজেন্টেশন সাবমিট করি। সো সেক্ষেত্রে যদি আপনার ব্যাচেলরে সিগনিফিক্যান্ট রিসার্চ কম্পোনেন্ট না থাকে, আপনার ব্যাচেলরটা যদি উইদাউট রিসার্চ কম্পোনেন্ট হয়, উইদাউট অনার্স হয়, সেক্ষেত্রে আপনাকে উচ্চশিক্ষার জন্য আসতে গেলে, যদি আপনি পিএইচডিতে আসতে চান, সেক্ষেত্রে আপনাকে কোনো একটা রিসার্চ কম্পোনেন্ট থাকতে হবে। সেক্ষেত্রে আপনাকে হয়তো একটা মাস্টার্স করতে হবে যেখানে সিগনিফিক্যান্ট রিসার্চ কন্ট্রিবিউশন ছিল। আমি বলবো যে ন্যূনতম 1/3 অফ আপনার মাস্টার্সের টোটাল ক্রেডিটের 1/3 থাকলে সবচেয়ে ভালো হয়। যত বেশি রিসার্চ ক্রেডিট হবে তত ভালো টোটাল ক্রেডিটের। সো নেক্সট হচ্ছে যে সেক্ষেত্রে একটা প্রশ্ন অ্যান্সার হয়ে যাচ্ছে যে আপনি যদি পিএইচডিতে আসতে চান, সেক্ষেত্রে আইদার আপনাকে ব্যাচেলর উইথ অনার্স উইথ সিগনিফিক্যান্ট রিসার্চ কম্পোনেন্ট আর একটা রিসার্চ মাস্টার্স ডিগ্রি আপনার লাগবে পিএইচডির জন্য। তবে যদি আপনি রিসার্চ মাস্টার্স করতে চান, সেক্ষেত্রে আপনার নর্মাল ব্যাচেলর দিয়ে করা সম্ভব হতে পারে। সো আর একটা কোশ্চেন যেটা সবাই করে যে যদি আমার রিসার্চ কম্পোনেন্ট সিগনিফিক্যান্টলি হায়ার না থাকে, যেটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে জানি যে অনেক ইউনিভার্সিটিতে ব্যাচেলরের রিসার্চ কম্পোনেন্ট অনেকে থাকেই না, অনেক ক্ষেত্রে যদি থেকে থাকে সেক্ষেত্রে নট সিগনিফিক্যান্ট, ভেরি লো, খুব ক্রেডিটের সংখ্যা খুব কম থাকে, অনেক জায়গায় 5-10 ক্রেডিট, অনেক জায়গায় 15 ক্রেডিট এরকম থাকে। সেটা যদি থেকেও থাকে অনেক ক্ষেত্রে শুধু নামে থাকে, খুব একটা রিসার্চ হয় না, কিংবা ছোটোখাটো একটা প্রজেক্ট করে শেষ করিয়ে দেওয়া হয়, একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। সো
সেক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আপনি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট রিসার্চের সাথে সংযুক্ত হতে পারেন, যেমন কোনো একজন রিসার্চারের আন্ডারে আপনি কিছু কাজ করতে পারেন, তার প্রজেক্টের সাথে সংশ্লিষ্ট হতে পারেন, কিছু পেপার পাবলিশ করতে পারেন, হুইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লেটার কোনো একটা ভিডিওতে আমি হয়তো অবশ্যই কথা বলবো যে কেমন রিসার্চ করবেন, পাবলিকেশন কি অবশ্য প্রয়োজনীয় কি প্রয়োজনীয় নয়, কিংবা কতটুকু প্রয়োজনীয়। সো ইংলিশ স্পিকিং স্কিল কেমন থাকতে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কি না, তো মাস্টার্সের জন্য রিসার্চ কম্পোনেন্ট কেমন প্রয়োজন, মাস্টার্সের জন্য রিকোয়ারমেন্টগুলো কী কী, যদি পিএইচডিতে আসতে চান সেই জন্য রিকোয়ারমেন্টগুলো কেমন। সো সব বিষয়গুলোতে আমি ক্রমান্বয়ে আলোচনা করব। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে, বিকজ এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও ছিল আমার, যে আমার এই সিরিজের, সেই জন্য বেসিক কথা বিষয়গুলো নিয়ে কথা বললাম। পরবর্তীতে ওয়ান বাই ওয়ান আমি ভিন্ন ভিন্ন ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো, ওয়ান এট এ টাইম, সো দ্যাট আমার জন্য ইজি হয়, আপনাদের জন্য ইজি হয়, বিকজ যে আমি অলরেডি রিসার্চের ভিতরে আছি, অ্যাক্টিভ রিসার্চে। সো আমার জন্য সময় বের করাটা অনেক ইজি, সরি নট ইজি, সরি। সো আমি চেষ্টা করব যতটা সম্ভব কন্টিনিউয়াসলি অ্যাটলিস্ট অ্যাট দ্য সেম টাইম ফ্রেমে ভিডিওগুলো দেওয়ার, যদি সময় মেনটেন করতে পারি, সেটা ইম্পর্ট্যান্ট। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।